আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এই কেমিস্ট্রি ক্লাস চতুর্থ ক্লাস। আমি মোহাম্মদ আশফাকুল আশিকিন, ইনস্ট্রাক্টর ননটেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। যাদের জন্য এই ক্লাসটি, যারা শিক্ষার্থী তারা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির প্রথম পর্বের উভয় শিফটের শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে পলির বর্জন নীতি, আফবাউ নীতি ও হুন্ডের নিয়ম বা হুন্ডের বহুত্ব নিয়মও বলা হয়। খুব গুরুত্বপূর্ণ টপিকস, এগুলো অনেক বোঝার আছে, একটু ভালো করে আমাদের বুঝতে হবে। তো আমরা এবার চলে যাই আমাদের যে আলোচ্য সূচি আছে, পলির বর্জন নীতি, আফবাউ নীতি এবং হুন্ডের নিয়ম। এই শব্দগুলো হয়তো তোমাদের কাছে নতুন মনে হতে পারে। এগুলো আসলে পরমাণুতে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম। পরমাণুতে যে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে থাকে, এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত এই নিয়ম নীতিগুলো। আমরা এবার দেখি পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি হচ্ছে কোনো পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না। অর্থাৎ আমরা জানি যে একটি ইলেকট্রনকে বর্ণনা করতে হলে চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা দ্বারা একে বর্ণনা করতে হয়। 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে একটি ইলেকট্রনের। তো এই নিয়ম অনুসারে কোনো পরমাণুতে দুইটি ইলেকট্রনের সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। অর্থাৎ আমরা এখানে মেসেজ ক্লিয়ার যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান হুবহু একই হবে না, অন্ততপক্ষে একটি ভিন্ন হতে হবে। এই হচ্ছে পলির বর্জন নীতি। এখন আমরা কিছু উদাহরণের দিকে আমরা যাব। এখানে দেওয়া আছে যে যেমন হিলিয়াম পরমাণু। আমরা জানি হিলিয়াম পরমাণুর মোট 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন 1s2 অরবিটালে থাকে। এই 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখব হিলিয়াম পরমাণুতে। প্রথম ইলেকট্রন, অর্থাৎ হিলিয়ামে যে 2টি ইলেকট্রন আছে, সে তার মধ্যে থেকে প্রথম ইলেকট্রনের 1s1, এই বাম দিকের যে সংখ্যাটা, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার। একে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন দ্বারা। এই প্রথম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম ইকুয়াল টু 0 এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, তার মান হচ্ছে +12। এই প্রথম যে ইলেকট্রন, এই প্রথম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশিত করা হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 0, এস অর্থাৎ হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +12। দ্বিতীয় ইলেকট্রনের জন্য এন এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে 1s, এই 1টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে নাম্বার, সেটা হচ্ছে 1। উভয় ক্ষেত্রেই 1। এল এর মান উভয় ক্ষেত্রেই 0। এম এর মানও 2টা ইলেকট্রনের ক্ষেত্রে 0, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, যে ঘূর্ণন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন। ভিন্ন মানে এখানে -12। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা পেয়েছি +12, কিন্তু দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হলো -12। অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু হুবহু এক না।
এখানে চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন যে কোয়ান্টাম সংখ্যা, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। আবার আরও একটি উদাহরণে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এর 2s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে। এই 2টি ইলেকট্রনের যদি 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস মোট হলো অক্সিজেনের 8টি ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টি এবং পরবর্তী শক্তি স্তরে 6টি মোট ইলেকট্রন, এসে 2টি, পিএ 4টি, 6টি। তো আমরা 2s যে অরবিটালে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা এখানে দেখব। যে 2s যে ইলেকট্রন, এই 2s ইলেকট্রনের প্রথম ইলেকট্রনের জন্য n এর মান 2। আমি বলেছি যে বামের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এই ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এই n এর মান হলো 2। l ইকুয়াল টু 0, s এর ক্ষেত্রে l ইকুয়াল টু 0 হয়, কারণ এখানে s যেহেতু অরবিটাল, এই অরবিটাল s এর জন্য l এর মান হয় 0। এখানে m এর মান 0 এবং s এর মান হচ্ছে +½ দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, l ইকুয়াল টু 0 এবং m এর মান 0 আর s ইকুয়াল টু -½ তাহলে আমরা এই কোয়ান্টাম সংখ্যা যে দেখলাম যে 2টি ইলেকট্রন যদি কোনো পরমাণুতে থাকে, একই অরবিটালেও যদি থাকে, সেক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনোভাবেই একই হবে না, হুবহুব এক হবে না, অন্তত একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হবে। এটাই হচ্ছে কি পলির বর্জন নীতি। এবার আমরা আফবাউ নীতি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় বা কিভাবে মেনে চলে, সেটা আমরা একটু দেখব। পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির নিম্ন হতে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম, সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরের উচ্চ শক্তির অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এই নীতিকে আফবাউ নীতি বা n+l নীতি, n+l নীতিও বলা হয়। আফবাউ জার্মান শব্দ, যার অর্থ হলো বিল্ডিং আপ। অর্থাৎ সহজভাবে যদি বলি যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং পর্যায়ক্রমে তা উচ্চ শক্তি স্তরের দিকে পূর্ণ হবে। অর্থাৎ প্রথমে পূর্ণ হবে নিম্ন শক্তি স্তর এবং পর্যায়ক্রমে উপরের শক্তি স্তরগুলো পূর্ণ হবে ইলেকট্রন থাকা সাপেক্ষে। ইলেকট্রন যখন বৃদ্ধি পেতে থাকবে পরমাণু থেকে ভিন্ন পরমাণুতে, তখন উপরের শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। সর্বপ্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ হতে থাকবে, পূর্ণ হওয়ার পরে পর্যায়ক্রমে সেটা উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এটাই হচ্ছে আফবাউ নীতি। এখন আমরা কিছু উদাহরণ দেখব। 2টি অরবিটালের মধ্যে যেটির মান, যদি 2টি ভিন্ন অরবিটাল থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর? এটা বোঝার জন্য আমাকে আগে জানতে হবে n+l এর মান। n+l এর মান যেটার কম হবে, n+l এর মান যার কম হবে সেটি হলো নিম্ন শক্তি স্তর, অর্থাৎ সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবং n+l এর মান যার বেশি হবে সেটা অপেক্ষাকৃত উচ্চ শক্তি স্তর এবং পরবর্তীতে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এখানে দেখলাম যে শক্তি স্তর নির্ণয়, প্রথমে যেটা বললাম যে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, পর্যায়ক্রমে তা উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এবং এই শক্তি স্তর নির্ণয়েরও একটা নিয়ম আছে যে n+l এর মান যার কম সেটা হলো নিম্ন শক্তি স্তর এবং n+l এর মান
যেটা বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, অপেক্ষাকৃত উচ্চ শক্তি স্তর। এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এই দুইটা কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান যেটা কম হবে সেটা নিম্ন শক্তি স্তর এবং যেটার মান বেশি হবে সেটা উচ্চ শক্তি স্তর। এখন আমরা এই হিসাব করার জন্য কিছু জিনিস মনে রাখতে হবে, সেগুলো হলো এস যে অরবিটাল আছে এস পি ডি এফ আমরা জানি। তো এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য এল এর মান 2 এবং এফ এর জন্য এল এর মান হচ্ছে 3। এটা মানটা ধরতে হয় আর মানটা হলো নির্দিষ্ট মনে রাখতে হয়। এবং প্রধান যে কোয়ান্টাম সংখ্যা এন, সেই এন এর মান কিন্তু বামে দেওয়া থাকে, অরবিটালের বামে দেওয়া থাকে। তাহলে সেখান থেকে আমরা এন এর মানটা পাবো আর এল এর মানটা একেবারে নির্দিষ্ট, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং এফ এর জন্য 3। এটা 0 থেকে শুরু হয়, 1 2 3 এরকম। তাহলে আমরা একটা উদাহরণ দেখব যে 3D একটা অরবিটাল এবং 4s একটা অরবিটাল, এই দুটার মধ্যে শক্তির ক্রম নির্ণয় করব, অর্থাৎ কোন অরবিটালটা নিম্ন শক্তি স্তরের, কোন অরবিটালটা উচ্চ শক্তি স্তরের। এটা হিসাব করার জন্য আমাদের যে বামের যে সংখ্যাটা, এই বামের সংখ্যাটা বলছি আমরা এন এর মান। এখানে 3Dতে এন এর মান হচ্ছে 3 এবং 4s এন এর মান হচ্ছে 4, কিন্তু ডি এর ক্ষেত্রে আমরা বলেছি যে যদি ডি হয় তাহলে এল এর মান হবে 2 আর এস যদি হয় তাহলে এল এর মান হবে 0। তাহলে 3D এর ক্ষেত্রে দেখি যে n = 3 এবং এল এর ক্ষেত্রে এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে, যেহেতু এখানে ডি আছে, এই ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, তাহলে এই দুটার যোগফল হচ্ছে 5। আর 4s এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, 4s এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে n এর মান 4 এবং s এর জন্য l এর মান হচ্ছে, যেখানে আছে s এর জন্য l এর মান হচ্ছে 0। তাহলে এই দুটার যোগফল 4 + 0 = 4। তাহলে আমরা দুইটা অরবিটালের n + l এর মান যদি আমরা দেখি তাহলে 3D এর ক্ষেত্রে 5 এবং 4s এর ক্ষেত্রে 4, অর্থাৎ এখানে মান কম মান হচ্ছে n + l এর মান কম হচ্ছে কার ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে। তাহলে নিশ্চয় 4sটা হচ্ছে নিম্ন শক্তি স্তর 3D এর চেয়ে, আর 3D এর মান হচ্ছে 5। অর্থাৎ ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে আগে ইলেকট্রন প্রবেশ করবে 4s-এ, তারপরে যদি ইলেকট্রন থাকে বা ইলেকট্রন থাকার সাপেক্ষে ইলেকট্রন যাবে হলো 3D-তে। ইলেকট্রন আগে প্রবেশ করবে। n + l এর মানের উপর ভিত্তি করে শক্তি স্তরের ক্রম আমরা দেখব যে কিভাবে এটা সহজে মনে রাখা যায়, তার একটা কৌশল, তার একটা ছক আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে এসপিডিএফ এইগুলোর মধ্যে বামে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সেই কোয়ান্টাম সংখ্যা সহ আমরা যদি একটা ছক করে রাখতে পারি বা লিখতে পারি তাহলে বুঝতে পারবো যে আমরা শক্তি স্তরের ক্রমটা খুব দ্রুত আমরা সাজাতে পারবো, হিসাব না করে, বারবার হিসাব না করে। এখানে এস, প্রথমে আমি লিখব এস, এই 1 থেকে 8 পর্যন্ত, 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। আমি এক লাইন পর পর আমি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই যদি সংখ্যাগুলো লিখি, এরপরে পরের যে কলাম, এই কলামে উপর থেকে এক ঘর বাদ দিই, এক ঘর বাদ দিয়ে, যেহেতু প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে পি অরবিটাল থাকে না, শুধু এস অরবিটাল থাকে, সেহেতু আমরা এই দ্বিতীয় যে শক্তি স্তর আছে এটা পি থেকে শুরু হয়, দ্বিতীয় অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তর এর জন্য পি থাকে, এখানে এস শুরু হয় না, সেহেতু আমরা এখানে 2p দিয়ে শুরু করলাম, একটা বাদ দিয়ে 2 3 4 5 6 7 এভাবে আমরা পর্যায়ক্রমে লিখে গেলাম। তারপরে ডি এর ক্ষেত্রে এখানে 3D থেকে শুরু, 3D, 4D, 5D, 6D, আবার এক ঘর বাদ দিয়ে 4F এবং
5f। এখন আমরা যদি এই পুরো চিত্রটাকে একটা অ্যারো দিয়ে উপর থেকে অ্যারো দিয়ে উপর থেকে নিচে অর্থাৎ ডান থেকে বামে অ্যারো চিহ্ন দিই তাহলে প্রথম যে সবার উপরে আছে 1s, এটাকে আমি প্রথমে অ্যারো দিলাম, তারপরে উপর থেকে আমি 2s অ্যারো দিলাম, তারপরে যদি আমি দাগ দিই একটু কর্নার করে উপর থেকে নিচে দাগগুলো হবে অ্যারো চিহ্ন। এবার যদি আমি এইদিকে সোজা দাগ দিই তাহলে 2p এবং 3s বরাবর যাবে। এরপরে যদি আবার নিচের দাগটা দিই তাহলে 3p থেকে 4s এর দিকে যাচ্ছে। আবার যদি আমি নিচের দাগটা দিই তাহলে 3d 4p 5s এই বরাবর যাবে। তারপরের দাগটা 4d 5p 6s, তারপরের দাগটা হলো 4f 5d 6p 7s, তারপরের যে দাগটা হলো 5f 6d 7p 8s। এইটা একটা ক্রম হলো। এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে শক্তি স্তরের যে ছোট থেকে বড় স্তর ক্রম, যে এই শক্তি স্তরের ক্রম যে নির্ণয় করাটা আমাদের খুব সহজ হবে। এবং আমরা এই একটা লাইনেই কিন্তু আমরা এই যদি এই লাইনটা করতে পারি, ক্রম ঠিক রাখতে পারি, তাহলে ইলেকট্রন বিন্যাস লেখা আমাদের জন্য খুব সহজ হবে। এখানে ঠিক তাই লেখা হয়েছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। ঠিক এটা সবচেয়ে বামে হলো সর্বনিম্ন স্তর এবং পর্যায়ক্রমে এটা উচ্চ শক্তি স্তরের দিকে গেছে। তাহলে ইলেকট্রন এইভাবেই প্রথম থেকেই প্রবেশ করবে, এই বাম দিক থেকেই ইলেকট্রন প্রবেশ করবে। এটা মনে রাখার জন্য একটা সহজ উপায়, আরও অন্য উপায় আছে, তবে এটা আমার মনে হয় যে সহজ, একটু বোঝার জন্য সবার সহজ হবে। তাহলে আমরা এই যে এখানে আমরা যে শক্তি স্তরের ক্রম নির্ণয় করলাম, এই শক্তি স্তরের ক্রম এটা এখানে বারবার n+n এর মান দেখানো হয়েছে। আবার এখানে l এর মান s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3, এগুলো যোগ করে তারপরে দেখানো হয়েছে। আবার যদি দুইটি অরবিটালের ক্ষেত্রে শক্তির মান যদি একই হয়, সেক্ষেত্রে ইলেকট্রন কোনটাতে আগে আমরা দিব, সেক্ষেত্রে আমরা তখন কনসিডার করব যে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটার কম হবে সেটাই তখন আমরা ইলেকট্রন আগে প্রবেশ করবো। অর্থাৎ সেই শক্তি স্তরটাকেই ছোট বলে ধরা হয়, যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা আছে এন এর মান যেটা ছোট সেটাতে ইলেকট্রন প্রবেশ করবে। যদি একই হয়, যদি এই দুটার যোগফল একই হয়, সেক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়ে আসবো যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা আছে এন এর মান যেটার কম সেইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার এখানে তাহলে আমরা ইলেকট্রন এই ক্রম অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। যদি ইলেকট্রন বিন্যাস আসে বা লিখতে হয় তাহলে আমরা এই ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস লিখব। বৃত্তাকার পথে যে আমরা 2 তারপরে এরকম যে বসাই সেইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস লিখব না, আমরা ইলেকট্রন বিন্যাস এভাবে লিখব। এই যে এর আগে যে দেখানো হয়েছে এখানে আমরা যেমন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখাইছি 1s2 2s2 2p4, অর্থাৎ মোট 8টি ইলেকট্রন, 8টি এসে দুটো পরের এসে 2টা, আর পি এর ধারণ ক্ষমতা যদিও 6 কিন্তু আমার ইলেকট্রন তো আছে 8টা। এই 8টা থাকার কারণে এইদিকে যেহেতু 4টা হয়ে গেছে আর বাকি 4টা এই পি এর উপর দিলাম। তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন থাকা সাপেক্ষে আমরা লিখে যাব। এখন হুন্ডের নিয়ম, হুন্ডস রুল বলা হচ্ছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে, অর্থাৎ যদি বিজোড় ইলেকট্রন থাকে সকল ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের স্পিনগুলো একমুখী হবে, এবং যদি ওর সাথে আরেকটা ইলেকট্রন এসে জোড় হয় সেই জোড়গুলোর স্পিনগুলো হবে বিপরীতমুখী। অর্থাৎ এসে
পি এ পি সমশক্তি সম্পূর্ণ পি এর যে তিনটি উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তরে প্রথমেই যদি দুটো ইলেকট্রন থাকে, প্রথম যে উপশক্তি স্তর আছে এক্স, টু পি এক্সে কিন্তু দুটো ইলেকট্রন যাবে না, টু পি এক্সে একটা যাবে, টু পি ওয়াই যাবে। যদি আরেকটা ইলেকট্রন বাড়ে, তিনটি হয়, তাহলে এক্স, টু পি এক্সে একটা, টু পি ওয়াই একটা, আবার টু পি জেডে একটা, এভাবে অযুগ্ম অবস্থায় থাকবে। এরপরে যদি ইলেকট্রন বাড়ে, সেক্ষেত্রে ইলেকট্রন যুগ্ম অবস্থায় হবে। যেমন টু পি এক্সের ঘরে দুইটা, কিন্তু দুইটা হলে স্পিনটা বলছে যে মানে বিপরীতমুখী হবে। আর বেজোড় যদি হয়, তাহলে স্পিনগুলো হবে একমুখী। আবার সকল জোড় যেগুলো হবে, সেই স্পিনগুলোও কিন্তু একমুখী হবে, অর্থাৎ বিজোড়েরগুলো একমুখী হবে, আবার জোড় যখন হবে সেটাও বিপরীতমুখী হবে। তাহলে এই হলো হুন্ডের নিয়ম। আমরা এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p3, অর্থাৎ মোট 7টি ইলেকট্রন। এই 7টি ইলেকট্রনের প্রথম যে অরবিটাল আছে, এখানে হলো 2টা, আর এই দ্বিতীয় যে শক্তি স্তর আছে, দ্বিতীয় শক্তি স্তরের যে 2s, এই 2s-এ 2টা। এখন 2p এর মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো আমাদের জানি 6টা, কিন্তু এখানে ইলেকট্রন 4টা দেওয়ার পর থাকে 3টা। এই 3টা যে পি অরবিটালের উপশক্তি স্তর অর্থাৎ বিভক্ত হয়ে আছেন 3টা সম শক্তি স্তর বিশিষ্ট 3টা ঘরে ভাগ হয়ে আছে। এই 3টা ঘরে মোট 6টা ইলেকট্রন ধরে, কিন্তু আমার ইলেকট্রন আছে 3টা। তাহলে 3টা থাকার কারণে শক্তি স্তর যেহেতু সমান, সেক্ষেত্রে 3টাতেই আমার ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই হুন্ডের নিয়মে বলছে যে ইলেকট্রন প্রথমে অযুগ্ম অবস্থায় থাকবে যদি সমশক্তি সম্পূর্ণ হয়, একই শক্তি সম্পূর্ণ অরবিটাল সেহেতু আগে বলছে অযুগ্মভাবে থাকবে। তা যদি ইলেকট্রন বাড়ে, যেমন এখানে অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন দেখানো হয়েছে, এই 8টা ইলেকট্রন অর্থাৎ 7-এর সাথে যখন এক যুক্ত হলো, তখন এর পরবর্তী শক্তি স্তরে না গিয়ে এই শক্তি স্তরে যুগ্ম হলো। তো যুগ্ম যখন হবে, তখন এর স্পিনটা বিপরীত দিকে আমরা দেখাবো। এই যে নিচ দিকে দেখানো হয়েছে, বিজোড়ের ক্ষেত্রে উপর দিকে দেখানো হয়েছে, আবার জোড়ের ক্ষেত্রে নিচ দিকে দেখানো হয়েছে। প্রত্যেকটা স্পিন কিন্তু বিপরীতমুখী। দুইটা যখন হচ্ছে ইলেকট্রন, তখন বিপরীতমুখী, আর যখন বিজোড় অবস্থায় হচ্ছে, তখন সবগুলো উপরের দিকে, জোড় হচ্ছে তখন নিচের দিকে দেখানো হচ্ছে এখানে। তাহলে অক্সিজেন, এটা নাইট্রোজেন, এখানে কার্বনের মোট 6টা ইলেকট্রন, 6টা অর্থাৎ এখানে 2, 2, 4, আর 2টা যদি ইলেকট্রন থাকে, তাহলে প্রথম যে শক্তি স্তর আছে এখানেই কিন্তু বসতেছে না। যেহেতু এই 2টা শক্তি স্তরে সমান, সেহেতু এই প্রথমটা এবং এই 2টা ইলেকট্রন এই সমান শক্তি স্তর বিশিষ্ট শক্তি দুইটি ইলেকট্রন 2টি আলাদা আলাদা করে বসে অযুগ্ম অবস্থায় রয়েছে। তাহলে হুন্ডের নিয়ম আমরা দেখতে পেলাম এবং এর উদাহরণ বুঝতে পেলাম যে যদি শক্তি স্তর সমসম্পূর্ণ হয়, তাহলে এরা অযুগ্ম অবস্থায় থাকবে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় বা বিজোড় অবস্থায়। মানে এখানে দেখানো হয়েছে যে সর্বাধিক, এর চেয়ে কিন্তু অযুগ্ম হবে না। এরপরে যদি হয়, তাহলে এটা হলো বিজোড় থেকে জোড় হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এসপিডিএফ যে অরবিটাল, এই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমাদের মনে রাখতে হবে যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, এটা হলো এসের ওপর স্কোয়ার চিহ্ন বা 2 এটা দিয়ে আমরা প্রকাশ করি। আবার পি এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টি, P6, কিন্তু যদি ইলেকট্রন কম থাকে আমার পরমাণুর ক্ষেত্রে, তাহলে সেটাতে আমরা দেখব যে ইলেকট্রন কম দেওয়া যাবে, কিন্তু এর চেয়ে বেশি কোনো অবস্থাতে দেওয়া যাবে না। পি এর ওপর যদি আমি 8টা দিই বা 7টা দিই বা 10টা দিই, এরকম দিলে কিন্তু হবে না। অর্থাৎ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো আমার পি অরবিটালের ক্ষেত্রে 6টি, আবার এস অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, ডি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন
ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে এস অরবিটালের সর্বোচ্চ 2টি, অর্থাৎ এক্ষেত্রে একটি মাত্র উপশক্তি স্তর আছে, সেখানে হলো এসে একটাই আছে। কিন্তু পি এ 6টা যে ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন পি এরই 3টা সমশক্তি স্তর বিশিষ্ট 3টা ভাগে ভাগ হয় এবং প্রত্যেকটাতে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে 2টা করে থাকার ধরনে 3টা ঘরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরে। তাহলে যদি 3টা থাকে 3টা ঘরে একটা একটি করে হবে, আর যদি 3-এর বেশি হয় তাহলে সেটা পর্যায়ক্রমে আবার জোড় হতে থাকবে। এভাবে আমরা প্রত্যেকটা যে অরবিটাল আছে এই অরবিটালগুলো দুই দিয়ে ভাগ যদি করা যায় তাহলে এর হলো উপশক্তি স্তর সমশক্তি সম্পূর্ণ উপশক্তি স্তরের সংখ্যা পাবো। অর্থাৎ এসের ক্ষেত্রে 2টা ভাগ করলে তো 1 হয়, তাহলে একটাই। আর পি এর ক্ষেত্রে 3টা, ডি এর ক্ষেত্রে তাহলে 5টা, আর এফ এর ক্ষেত্রে 7টা। এবং এগুলোতে যেহেতু সমশক্তি সম্পন্ন, প্রথমে অযুগ্ম অবস্থায় থাকে ইলেকট্রনগুলো, সর্বোচ্চ অযুগ্ম সংখ্যায় থাকবে। তাহলে এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো তোমাদের অজানা থাকতে পারে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার যেগুলো অজানা আছে, বিশেষ করে কোয়ান্টাম সংখ্যা, তারপরে অরবিট এবং অরবিটাল, এই বিষয়গুলো তোমাদের কাছে নতুন মনে হয়েছে, ওগুলো যদি আমি পরবর্তী ক্লাসে নিই তাহলে আরও পরিষ্কার হবে, বিশেষ করে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে। তা আমরা বিশেষভাবে গুরুত্ব দেব যে এই যে স্লাইডটাতে দেখানো হয়েছে ইলেকট্রনের যে সিকোয়েন্সিয়ালি ইলেকট্রন প্রবেশ করবে শক্তি স্তর অনুযায়ী, এই শক্তি স্তরটা ক্রম এখানে নির্ধারণ করা হয়েছে, একটা টেকনিক এখানে অবলম্বন করা হয়েছে যে 1s 2s 3s 4s 5 6 7 8, তারপরে পি অরবিটাল 2 থেকে 2p 3p 4p 5p 6p 7p 3d 4 5 6d 4f 5f। এটা ঠিক আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে এটা যদি আমরা একটা লাইন টানি বা কাটি, তাহলে যেটা যেভাবে ক্রম যাবে সেভাবেই কিন্তু আসলে লিখতে হবে আমাদের নিচে। প্রথমে আমি বললাম যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s, তারপরে 5f 6d 7p 8s। এইটাই হলো ক্রম। এই ক্রম অনুযায়ী ইলেকট্রন যদি আমি দিয়ে যাই, যে মলের যত হবে এই অনুযায়ী আমি দিয়ে গেলেই কিন্তু আমরা সহজেই। সকলকে আমার এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, বা জানার থাকলে আমি আরও চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।